হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। তো বলা যাবে না, তার কারণ হলো এই ভিডিওটা আমার পডকাস্ট এপিসোড নয়। এই ভিডিওটা খুব একটা পার্সোনাল কারণে বানানো, এবং এই ভিডিওটা বানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হলো আমি একটি কাজ করতে চলেছি, এবং আমার মনে হলো যে আমার যারা দর্শক, যারা আমার পডকাস্টকে ভালোবাসা দিয়ে এই পর্যায়ে বা এই জায়গা অবধি নিয়ে এসছেন, তাদের কাছে অন্তত এই খবরটা তো পৌঁছানো খুব জরুরি যে আমি একটি অন্যরকম কাজ করতে চলেছি, যেটা হলো এর আগেও করেছি জীবনে অভিনয়, বাট খুব কম, খুব ছোট। বাট এখানে একটি অত্যন্ত মেজর ভূমিকায় আমি অভিনয় করতে চলেছি। কিসে, কিভাবে এবং এখন এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় যাচ্ছি সেটা জানার জন্য একটু ফলো করতে হবে আমাকে, আমার সঙ্গে যেতে হবে। আমরা দাঁড়িয়ে আছি সৌরভ স্মৃতিসদনে। এখানে চলছে একটা রিহার্সাল। কিসের রিহার্সাল কিছু লোক হয়তো আন্দাজ করছেন বা জানেন, বা যারা জানেন না তাদেরকে পুরোটা জানাচ্ছি। চলুন চলুন চলুন। ফ্লোর দিয়ে আমরা যাচ্ছি, দেখি গিয়ে তারপর কি হয়। আপনারা কিছু মানুষ জানেন যে আমি কিছু একটা করতে চলেছি, সবাই জানেন। আমার মনে হলো যে আমার দর্শকদের অন্তত সেই বিষয়গুলো জানানো উচিত। বেরোচ্ছি, ক্যামেরাটা বেরো। তারপর এখন আমরা ঢুকবো রিহার্সাল রুমে। আমরা রিহার্সাল রুমে ঢুকছি। এই যে আমাকেই খুঁজছিল, আমি ঢুকে পড়েছি। এই হলো রিহার্সাল রুম। এই রিহার্সাল রুমে আমরা রিহার্সাল করছি গত বেশ কয়েকদিন ধরে। কি রিহার্সাল করছি, কি করছি না করছি এখনো তো সময় নেই। এখন নীলাঞ্জন এবার মানে ইমিডিয়েটলি আমরা রিহার্সাল শুরু করবো, বাকি কথা পরে হচ্ছে। ঠিক আছে, চলুন টাটা। হচ্ছে নাকি এখন এই মুহূর্তে এটা হচ্ছে যে যারা যে ইনস্ট্রুমেন্ট বাজায় না তারা সেটা হচ্ছে। যেমন সোম ওখানে একটা ঋষি কাপুর সে রবি বাজাচ্ছে, চৈত্র যে সাউন্ড ইঞ্জিনিয়ার সে এখন কি বেস বাজাচ্ছে, হেমন্ত কটকাল বাজাচ্ছে, আমি কিবোর্ড বাজাচ্ছি। আমাদের লিরিসিস্ট এসে ওখানে ও টিকিট পাচ্ছে না। বিষয়টা ব্যাপারটা হলো এখন মোটামুটি একটা একটু আগে একটা দুর্দান্ত ফার্স্ট হাফে রান হয়েছে, সেজন্য সবাই আনন্দটা প্রকাশ করছে। পার্টি চলছে, পার্টি মোড আছে, পার্টি মোড। কিন্তু পার্টি শেষ হচ্ছে না। ব্যাপারটা হলো এটাই, পার্টিটা শেষ হচ্ছে চলেই যাচ্ছে, কিন্তু আমরা এরপর রিহার্সালে ঢুকবো। বাট আপাতত এখানে আমিও একটু বেঁচে খেতে নিলাম। কথাটা কি শোনা যাচ্ছে আমি জানি না, এত সাউন্ডের মধ্যে শোনা যাবে কিনা, বাট স্টিল আমি মোটামুটি একটা নেচে ফেঁচে নিলাম। হয়ে যাবে, এখনো নাচ চলছে। আর পাওয়া যাচ্ছে না গরমে। আমার তো দুটো সিন, তিনটে সিন আছে। পুরোটা ব্যাপারটা কি হচ্ছে, সবাই মিলে নাচছে, তার মাঝখানে তুমি যে ওকে আমরা একটু বেশি স্পেশাল, তো আমরা নিজেদেরকে স্পেশাল ভাবে ট্রিট করি, এটাই হচ্ছে। আমরা হোপফুলি কিছুক্ষণের মধ্যে রিহার্সাল শুরু করবো। প্ল্যান তো अरे वाह वाह वाह, क्या बात, हरी बोल, हरी बोल, राधे राधे। हरे कृष्ण हरे कृष्ण। हरी प्रसाद चौरासिया राजा, आप जवाब दो। হলো আমাদের মানে তোমাকে দেখবো বলে বাসি বাজছে,
আর আমি সেটা অভিনয় করছি, যদিও এটা ভেঙে দিলাম এই মিথটা, অ্যাকচুয়ালি আমি বাজাচ্ছি না, দেখে বুঝতে পারবো। বলছি যে তুমি ঠিক করে বাজাও কিন্তু, হ্যাঁ আমার মানে আমি অ্যাক্টিং করার চেষ্টা করবো তোমার মতো। তুমি অ্যাক্টিং করছো, আমাকে তো ঠিক করে বাজাতেই হবে। হ্যাঁ তোমার হাত দেখে দেখে আমি বাজাবো, ও যেন আচ্ছা বুঝেছো সিং থাকে। বুঝেছো, আমি ওর থেকে বাজাবো না, ও আমার হাত থেকে বাজাবে, তাহলে কি হতে পারে বুঝেছো? আসলে সেরকম কিছু হচ্ছে না, আসলে চেষ্টা করছি আমরা যতটা সিং করে নেওয়া যায়। ঠিক আছে, তোমার সঙ্গে আমি বসে একটা সিং করে নেবো। একবার একসাথে একবার। হ্যাঁ কি করছেন বলুন, কি অবস্থায় দেখো সব গান শুনতে শুনতে চাকা লাগাচ্ছি। গান, এই যে দেখো তুমি কি করছে, লোকজন চাহাতা বাজাচ্ছে, যে যা বাজাচ্ছে বাজায়, সে তা না বাজি উল্টো পাল্টা বাজাচ্ছে। এই বিষয়ে তোমার কি মতামত? এটা হচ্ছে তোমাকে দেখবো না বলে। বলছে তোমাকে দেখবো না বলে, কিন্তু আমরা কিন্তু তোমাকে দেখবো বলার জন্য আমাদের কিন্তু টিকিট কাটতে হবে। তোমাকে দেখবো বলে আমরা ওয়েট করি তোমাকে দেখবো দেখবো না বলে। এইটা তোমাকে দেখবো না বলে, আমরা এরপরে বুঝতে পারবো তোমাকে দেখবো বলে কি। তা আপাতত তোমাকে দেখবো না বলে, ঠিক আছে তুমি চলো আমরা এগোই ওদিকে। কেমন কি খাচ্ছিস তুই? ফ্রুট ক্রিম সালাড। ফ্রুট ক্রিম স্যালাড খাচ্ছে, কারণ তোমাকে দেখবো বলার জন্য একটু ফিট থাকতে হবে, অনেক কাজ আছে। এতক্ষণ ধরে যা করলি তারপর তো খেতেই হবে। কত ক্যালোরিটা। আমি দুর্নিবারকে জিজ্ঞেস করছি ওটা কি হচ্ছিল, বলছি ওটা তোমাকে দেখবো না বলে হচ্ছিল। না আজকে আমরা আমাদের এই 2 মাসের যে টানা রিহার্সাল, আজকে সেটা একটা বেশ একটা ফ্রুটফুল জায়গায় পৌঁছেছে। ফার্স্ট হাফটা আমাদের খুবই ভালো হয়েছে, সেজন্য ভীষণ এক্সাইটেড। বেশ বেশ, হ্যাঁ এই যে ভালো হয়েছে বললো, ভালো হয়েছে মধ্যে আমিও আছি, কিন্তু ও তো আছেই, ভালো হওয়ার মধ্যে আমিও আছি কিন্তু। হ্যাঁ ও খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারে খুবই রয়েছে। একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে আছে, সেটা তো দেখতেই পারবেন আপনারা যারা যারা টিকিট কেটে তোমাকে দেখবো বলে আজ দেখতে আসবেন, না হলে কিন্তু দেখার কোনো উপায় নেই। হ্যাঁ হ্যাঁ সেই কারণ ইউটিউবে থাকবে না, কোনো সোশ্যাল মিডিয়ায় থাকবে না, কোথাও থাকবে না, এবং আমরা স্ট্রিক্টলি ওখানেও মোবাইলে যাতে কেউ কিছু না করতে পারে তার ব্যবস্থা করবো। একদমই তাই। সুতরাং দেখতে হলে আসতে হবে, টিকিট কাটতে হবে বুক মাই শো, গো শো এবং ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো থেকে। হ্যাঁ। এবং আমাদের ফিজিক্যাল টিকিটসও আছে, আমি ওকে বলে দেবো, সেগুলো ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ঠিক আছে, ছিল তুই নাগিন ডান্স করছিস, তোর নাকি পায়ে ব্যথা ছিল, তুই নাগিন ডান্স করছিস? কি করবো, নাগিন ডান্স। নাগিন ডান্স করছিস কেন? সবাই নাচছে তাই আমিও নাচছি। তুইও নাচছিস? তোদের কি অবস্থা, কি কিরম লাগছে? ওর নাকি পা ভেঙে গেছে, তো ওর নাগিন ডান্স করছিস? হ্যাঁ হ্যাঁ ওর নাগিন ডান্স করছিস, ওই নাগিন ডান্স ব্যথা। নাগিন ডান্সের এই ফ্লুটটার মধ্যে এমন আছে যেটাতে আমরা নিজেদের আটকে রাখতে পারছি না। আচ্ছা আচ্ছা, তাহলে কি তোরা সবাই নাগিন? হতে পারে, কারণ ওভারঅল এক্সপেরিয়েন্সটা খুব এক্সাইটেড, টেন্সড, আর কি বলবো, কিছু বলতে পারছি না, এত আনন্দ চলছে। কি অবস্থা, কি পা সব ঠিক আছে? হ্যাঁ, এখানে এসে আমি এমন নেচেছি যে পার ব্যথা আমি ভুলে গেছি। ও আচ্ছা, ভুলে গেছি। ইয়েস, খারাপ থাকার কোনো উপায় নেই। নিত্যানন্দ হ্যাঁ, কি অবস্থায় আছি আমরা? এটাই চলছে যে আমাদের কেতন ফাটিয়ে দিয়েছে আজকে। কেতন ফাটিয়ে দিয়েছে বলছে তো, এবার জানি না কি ফাটিয়ে দিয়েছে, সেটা যদি জানতে হয় তাহলে তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো নিচে টিকিটের ডেসক্রিপশনের লিঙ্ক গুলো আছে, সেখানে গিয়ে টিকিট কাটতে হবে, কারণ এটা কিন্তু অন্য কোথাও দেখা যাবে না। আমি বারবারই বলছি, এটা অন্য কোথাও দেখা যাবে না। কি এক্সপেক্ট করতে হবে বলতো দর্শকরা প্রথমত তো এক্সপেক্ট করা হচ্ছে গান, প্রচুর ডান্স, মজা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার থিয়েটার, কারণ এটা মিউজিক্যাল থিয়েটার। ইয়েস, ড্রামা এবং গানের সাথে যেটা আমরা দেখি না, মানে আমাদের একটা ধারণা রয়েছে থিয়েটার যখন হবে প্রচুর দিগ্গজ লোকেরা দেখতে যাবেন, একটা বয়োজ্যেষ্ঠ মানুষরা থিয়েটার দেখতে যাবেন এবং ছোটরা যাবে না। খুব সিরিয়াস একটা বিষয়, অবশ্যই সিরিয়াস বিষয়, কিন্তু যেই মুহূর্তে ওটা গানের সাথে নাচের সাথে চলে আসে, মিউজিক্যাল থিয়েটার ফর্মটাই এটা যে কারণে ছোট থেকে বড় সবাই ওই জিনিসটা এনজয় করে, এবং তাতে থিয়েটার প্রপোর্শন একটু কম হয়তো থাকে, মিউজিক প্রচুর। আমরা 18টা গান করছি টোটাল, প্রত্যেকটা ইমনের অরিজিনাল গান, তো সেদিক থেকে যারা ইমনের শুধু গান শুনতেই আসবেন তাদের সেটাও একটা জায়গা হবে, অ্যাঙ্গেল। আর ইমন অরিজিনাল গানের কনসার্ট আজ অব্দি করেনি, তো এটা প্রথম। যেহেতু অরিজিনাল গানের কনসার্ট প্রথম, তাই জন্য ওটাকে মিউজিক্যাল থিয়েটারে প্যাকেজে আমরা সাজিয়েছি। 18টা গান আছে, 18টা গান আছে মাথায় হলো, সেটা তুই অলরেডি অনেক জায়গায় বলে দিয়েছিস, সেটা তো ঠিক আছে। কিন্তু এটা করতে গিয়ে, মানে এটাকে রিয়েলিটিতে পরিবর্তিত করতে গিয়ে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি পেলি, সবচেয়ে বড় প্রবলেম কি হচ্ছে?
চ্যালেঞ্জ ইজ ইনফ্রাস্ট্রাকচার। আমাদের মানে প্র্যাকটিক্যালি ইনফ্রাস্ট্রাকচার নেই, দেশে আছে, কলকাতাতে নেই বললেই ভালো মিউজিক্যাল থিয়েটার করতে গেলে। কারণ শুধু স্টেজ, মানে স্টেজের ডিফারেন্ট ডাইমেনশনস থাকলেও হয় না, তার স্টেজ সাইজ একটা বিষয়, কারণ এত কিছু থাকে মিউজিক্যাল থিয়েটারে। তো যেরকম যারা ধরে নেওয়া যাক আলাদিন দেখেছে, মানে ওরা তো একটা সেট মাত্র 1 মিনিটের জন্য হয়তো আনে, তারপরে সেটটা দেখাই যায় না। তো যেরকম 10টা-12টা ডিফারেন্ট সেট থাকে, সেগুলোকে তোলা সরানো, স্টেজের নিচে ওপরে এত জায়গা থাকতো, সেই দিক থেকে ইটস আ হিউজ চ্যালেঞ্জ। বিকজ আমরা যে অডিটোরিয়ামে করছি নজরুল মঞ্চে, সেখানে প্র্যাকটিক্যালি স্টেজের চারপাশে কোনো জায়গা, স্টেজটা খুব বড় কিন্তু চারপাশে জায়গা নেই, নিচে ওপরে তো ছেড়েই দিলাম, সাইডেও কম জায়গা। তো সেই জায়গা থেকে আমরা যতটা ভেবেছিলাম যে টেকনোলজি আমরা ব্যবহার করতে পারবো, সেটা পারিনি। যেমন ওদিকটা দেখা যাচ্ছে যে মানে দুর্নিবার বসে কাজটা করছে, উনি গায়ক, মানে গায়ক হিসেবে মানুষকে চেনে যদিও, বাট তারও আগে ও ইঞ্জিনিয়ার একজন। তো বসে বসে ওখানে অটোমেটিক একটা মুভিং বোর্ড বানাচ্ছে। তো উই ট্রাই টু, আমাদের টেকনোলজি বাজেট ছিল এটার জন্য আলাদা, ঠিক আছে, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সায়েন্টিফিক টেকনোলজি বাজেট ছিল। সেই বাজেটটা আলটিমেটলি অনেকটা টাকা খরচই হলো না, কারণ আমরা সেটা পেলাম না। প্লাস কথা হচ্ছে যে আরো যেই দেশে এগুলো হয় আমার মনে হয় যে সেখানে স্টেটের সাপোর্ট খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে সেই দেশে, মানে যেই দেশের গর্বের বিষয়, সেই দেশে মিউজিক্যাল থিয়েটার হয়, এবং সেখানে স্টেটে সমস্ত রকমের যদি সাপোর্ট না থাকে, মানে একটা অডিটোরিয়াম দিনের পর দিন, বছর পর বছর ধরে একটা জিনিস চলছে, মানে ফলে সেই হল বুকিং করা বা ইত্যাদি ইত্যাদি, এই যে নানান যে জিনিসগুলো, ঠিক আছে, এগুলো আই ডোন্ট থিঙ্ক দে এক্সিস্ট। মানে ওটা হয়তো ওদের কাছে দেওয়াই থাকে যে বস জাস্ট তোমাকে এই অডিটোরিয়ামটা দিয়ে দিলাম, জাস্ট কিপ ডুইং দিস, মানে আর রেভিনিউ যেরকম ভাবে আসে পুরো পৃথিবী থেকে লোকে মানে ঘুরে ঘুরে এসে সেটা দেখতে আসে। এবার আমার দর্শকদের একটু বল, আমার কাছ থেকে কি এক্সপেক্ট করবে তারা? কেতন, আমার চরিত্রটার নাম কেতন। হ্যাঁ, চরিত্রের নাম কেতন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্র হলো অরুণাভ, যাকে আমরা ফর রেফারেন্স এখানে নাম ছোট করে একে বলছি, কারণ অরুণাভ খাসনবিশ খুব লম্বা নাম, তো আমরা একে বলে ওকে ডাকি। কিন্তু ও অভিনয় করছে এবং সেইটা খুব ইন্টারেস্টিং, কারণ ও অরুণাভ সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে সকাল থেকে এখানে বসে অ্যাক্টিং করছে। যেভাবে মানুষে ওনাকে দেখতে অভ্যস্ত আর কি, পডকাস্ট করতে, তার আগেও আমি ওনাকে চিনি অ্যাজ এ ডিরেক্টর, ঠিক আছে, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর সুপার। তো এবং সবচেয়ে বড় কথা যেটা নিরঞ্জন মানে ছুঁয়ে গেল, সেটা হলো আমাকে যতটা গম্ভীর হিসেবে দেখে লোকজন, সেখান থেকে তো পুরো একটা অন্য কিছু করে দিয়েছে। নিরঞ্জন সম্পূর্ণ বলেছে যত ক্যামেরামি আছে তোমার মধ্যে সব বের করে আনতে পারো কিনা উইথ দ্য সিরিয়াসনেস দ্যাট ইউ হ্যাভ। এবার এইটার ব্যালেন্স করা ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং, চেষ্টা করছি। কিন্তু এটার লোক, আমার মনে হয় লোকে এখন এটা ভাববে তুমি পডকাস্টটা করার সময় অ্যাক্টিং করো কিনা, সেটা ভাবতে পারে না, ওটা আমার অরিজিনাল সাইড, কিন্তু যারা জানে তারা জানে। যাই হোক, আমার অন্য একটা সাইড দেখতে গেলে যেটা করতে হবে সেটা হলো 3টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে টিকিট কাটতে হবে। বেশ, তাহলে চলো আবার রিহার্সাল শুরু করা যাক। হ্যাঁ চলো, তার আগে ইমনের সঙ্গে কথা বলি। ইমন এসো, তোমার সঙ্গে কথা বলবো। এই তুলে বসো, আমি বসেই কথা বলি পডকাস্টের মতো। হ্যাঁ বলছি ইমন দেবী, আপনি কি এটা করছেন? বাদ দাও, বলছি রিহার্সাল কিরকম, মানে এই পুরো বিষয়টা নিরঞ্জনের সঙ্গে কথা বললাম। তুই এই যে 18টা গান গাইছিস স্টেজে, এবং শুধু গাইছিস না, তার সঙ্গে নাচছিস, তার সঙ্গে অভিনয় করছিস, এই পুরোটার মধ্যে চ্যালেঞ্জটা মানে কি চ্যালেঞ্জ প্রধানত তোর হয়েছে, এবং আর কি এনজয় করছিস, এই দুটো যদি বলিস। এনজয় তো পুরো প্রসেসটাই ভীষণ এনজয় করছি, এবং আমার মনে হয় যে এই প্রজেক্টটা যদি আমি না করতাম তাহলে আমার কি বলবো, একজন আর্টিস্ট হিসাবে একটা দিক রিভিল করা হতো না, যে এরকম আমি একটা জিনিস পারি, এবং মানুষের মধ্যে সত্যি কতগুলো লুকোনো দিক থাকে, সেটা যত এক্সপ্লোর করা যায় এবং যত অ্যালাউ করা যায় এক্সপ্লোর করার জন্য তত বোঝা যায়। সো আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি নীলাঞ্জনের এই কি বলবো আইডিয়াতে সায় দিয়েছি, এবং আমি এটা ভেবেছি, নিজেকে বিশ্বাস করেছি যে আমি পারবো। কারণ যেটা তুই বলছিলি অরুণাভ, প্রথমত ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে স্ক্রিপ্ট মুখস্থ। রাইট, এই চ্যালেঞ্জটা শুধু ওর নেই, আমারও আছে। সেই রকম একটা জায়গা থেকে যখন আমি ভাবছি যে আমি এরকম একটা গ্র্যান্ড প্রজেক্ট আমরা নামাচ্ছি, কিভাবে যেন সব হয়ে গেল। এটাই আমার মনে হয় কি জান, এটাই বিশ্বাসের ব্যাপার, জানো, বিশ্বাস করলে ঠিক হয়ে যায়। ঠিক কিছু না কিছু, কোনো না কেউ কিছু না কিছু করে দেয়, আর সদিচ্ছাটা খুব জরুরি। এইটাই বলবো যে আপনারা প্লিজ আসুন আমাদের এই অনুষ্ঠানটা, কারণ এটার কোনো কপি কোনো কিচ্ছু আপনারা কোনো সোশ্যাল মিডিয়াতে পাবেন না, আমরা এটা হতে দেব না, একদমই তাই। তো সো প্লিজ ডু কাম।
কলকাতায় আবার কবে করতে পারবো জানি না। 22 আর 23 মার্চ হ্যাঁ, নজরুল মঞ্চে বোরোলিন তোমাকে দেখবো বলে, পাওয়ার্ড বাই খুকুমনি পাওয়ার্ড বাই সিঁদুরাল। খুকুমনি সিঁদুরাল। আচ্ছা, আমার দর্শকদের একটা কথা বল, আমি নিরঞ্জনকে জিজ্ঞেস করলাম আমার থেকে কি এক্সপেক্ট করবে, মানে আমাকে কিভাবে পাবে? প্রচুর মেয়েরা মোড়ে 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 পড়ে থাকবে। লজ্জা পেয়ে গেলাম। অরুণাভোজা করছে, ফাটিয়ে দিচ্ছে, জাস্ট ফাটিয়ে দিচ্ছে, অসাধারণ। তো ওর যে মহিলা ফলোয়ার্স অলরেডি আছে, আরো বেড়ে যাবে। বাহ, হ্যাঁ, বলেই এবং ভালো। আমি ওর মহিলা ফলোয়ার্স এবং পুরুষ ফলোয়ার্স, ওর গুণমুগ্ধ যারা আছেন এই পডকাস্টের, কারণ অরুণাভও তো যখন এই পডকাস্টটা শুরু করেছে সেই জার্নি থেকে আমি তোকে একদম, চিনি। আর একদম। আজকে পডকাস্ট যেখানে পৌঁছেছে, সোল কানেকশন, রাইট? Soul Connection। হ্যাঁ, তো এই যেই জায়গায় পৌঁছেছে আনবিলিভেবল, সেটা তোর সদিচ্ছা, তোর টিমের এফোর্ট, সবকিছুতে পসিবল হয়েছে। এবং দর্শকদের ভালোবাসা, যেটা ভালোবাসা। সত্যি। দর্শকরা ভালোবেসেছেন কেন জানিস? কারণ সেটার মধ্যে একটা অনেস্টি আছে। তো সেই অনেস্টিটা দিয়েই অরুণাভ পারফর্ম করছে। ওর অভিনয় সত্তা ফুট ফুট করে নিকল রাহা হ্যায়। আমার থিয়েটারের এক্সপেরিয়েন্স জীবনের হ্যাঁ। কোথাও একটা তো কাজে আসছে কাজে আসছে, ফাইনালি। হ্যাঁ, বাঁশি বাজাচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে। অনেক So, কিছু হচ্ছে। ওর যারা অরুণাভর ভক্তরা রয়েছেন এবং সোল কানেকশন পডকাস্টের ভক্তরা রয়েছেন, রেগুলার দর্শকরা রয়েছেন, একদম অন্য একজন অরুণাভকে দেখার জন্য, ওর পরিচালক সত্তা, ওর অ্যাজ পডকাস্টার বা আরও ওর যা যা রয়েছে সেটার বাইরে বেরিয়ে একজন অন্য অরুণাভকে দেখার জন্য ইউ গাইজ হ্যাভ টু কাম। আগামী 22 এবং 23 তারিখ নজরুল মঞ্চে আমি থাকছি, অরুণাভ থাকছে, আকাশের অসাধারণ স্ক্রিপ্ট। দুর্নিবার একটা অন্য কাজ করছে, হ্যাঁ, যেখানে দেখালাম আমি। দুর্নিবার একজন এত অসাধারণ সিঙ্গার, জীবন সঙ্গীত একাডেমির স্টুডেন্টসরা রয়েছে, এত গুণী মিউজিশিয়ানসরা রয়েছে, সম্প্রীতি রয়েছে। সর্বোপরি নীলাঞ্জনের ইচ্ছে না থাকলে, ওর এই বিশ্বাসটা না না থাকলে। থাকলে এই অনুষ্ঠানটা হওয়া পসিবল ছিল। ঠিক ঠিক। সো প্লিজ আপনারা আমাদের সাপোর্ট করুন, আসুন, এবং ভালো লাগবে আপনাদের। বেশ, এবার আমরা সম্প্রীতির সঙ্গে কথা বলবো। চল, সম্প্রীতির সঙ্গে কথা বলবো, তারপর রিহার্সালটা করতে হবে। কি রে, রিহার্সালই করছি না আমরা, রিহার্সাল করছি না, কি ব্যাপার, আমরা এইসব করছি? দাঁড়াও দাঁড়ান, সম্প্রীতি কথা, সম্প্রীতি ও হলো সম্প্রীতি। ও আমাদেরকে অভিনয় শিখিয়েছে মেজরলি। আমরা কিছুই করতে পারছিলাম না প্রথমে, তো তারপরে ও অনেক দায়িত্ব নিয়ে সবাইকে মিলে কিছু কিছু গভীর গভীর ট্রিক শিখিয়েছে, তাতে আমরা কিছু করে উঠতে পারছি। তো এই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? প্রথমত আমি আলাদা করে কিছুই শেখাইনি, মানে অভিনয় তো আমি শেখাতে পারবো না কাউকে। যেটা করেছি ওই মানে আমাদের একটা কথা আছে যে অ্যাক্টার্সরা হচ্ছে থিভস, আমরা চুরি করি, তো কি করে চুরি করতে হয় সেটা ট্রিক্স গুলো বলেছি। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যাকচুয়ালি, অনেস্টলি বলতে গেলে দিস ওয়াজ মোর অফ আ লার্নিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে? কারণ আমি যখনই কাজ করেছি, তারা প্রফেশনাল অ্যাক্টর্স, এখানে কেউ প্রফেশনালি অ্যাক্টর্স নয়, তারা Correct. সিঙ্গার্স, তারা ডিরেক্ট ফিল্ম মেকার্স, পডকাস্ট ডিরেক্টর্স, ঠিক আছে? তো সেই জায়গাতে এসে আই ফেল্ট লাইক একটু ওভারওয়েলমিং, কিন্তু তারপরে মনে হচ্ছে না, কারণ আমরা তো জীবনের মানে মানুষগুলোর থেকে সবকিছু নিতে থাকি, তো সেটাই করেছি। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি। বেশ, ঠিক আছে। আমার দর্শকরা হ্যাঁ, আমাকে পডকাস্টার হিসেবে দেখে এবং তারা জানে লোকটা গম্ভীর আছে, একটু হালকা আতেলো আছে, তাই ভাবে অতটা না। আর আমার থেকে কি এক্সপেক্ট করতে পারে লোকজন? এই যে পডকাস্টের যে অরুণাভ এবং আমাদের শোয়ের যে কেতন, তাদের মধ্যে কোনো মিল নেই, নো সিমিলারিটি, নো সিমিলারিটি অ্যাট অল। এবং যেটা আমি বুঝতে পারলাম পডকাস্টে যখন আমি অরুণাভকে দেখছি, সেই অরুণাভর সাথে আসলে লাইফের অরুণাভরও খুব একটা মিল নেই। তো আমরা অ্যাকচুয়ালি এখানে আসল লাইফের অরুণাভর সাথে দেখা করতে আসছি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমার যে আমি পডকাস্টে যখন কথা বলি তখন তো খুব গম্ভীরভাবে কথা বলি, কারণ আমার ডিপ কনভারসেশন করতে ইচ্ছা করে, দ্যাটস অলসো আ সাইড অফ মি। বাট তার বাইরে আমি তো হালকা কেওড়া আছি, বুঝলেন তো? আমরা এটাই দেখছি। চক্রবর্তী কোথায় আছেন, চলে আসুন প্লিজ তাড়াতাড়ি। আপনাকে আকাশের এন্ট্রি হচ্ছে, হ্যাঁ, এদিকে এদিকে। খুব গম্ভীর এন্ট্রি। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা বলে দিই, আকাশ চক্রবর্তী তোমাকে দেখবো বলে এই পুরো যে ঘটনাটা ঘটছে, যাইনি আমরা এতক্ষণ কথা বললাম, সেটার যে ব্যাকবোন, মানে যেটাকে মেরুদণ্ড বলে, সেটা হলো তার স্ক্রিপ্ট। সেই মেরুদণ্ডের পেছনে দায়ী হলেন ইনি সুষুম্মা কাণ্ড তৈরি করেছেন প্রায়। ধন্যবাদ। কি তারা হ্যাঁ, তারা জানে? বলছি সেটাই, আমি জানে, তারা এতক্ষণে জেনে গেছে যে আমি তো, আমাকে তো তারা অন্যভাবে দেখেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি আমার যে চরিত্রটা লিখেছো,
সেটা তারা জানে যে তুমি অভিনয় করছো? জানে তারা আমি অভিনয় করছি, এই জানতে পারলো ইনস্টাগ্রামে কিছু লোক জানে, ইউটিউবে প্রথম জানতে পারলো। এবার আমি যেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমার কাছ থেকে তারা কি এক্সপেক্ট করবে আমি বিভিন্ন লোককে জিজ্ঞেস করছি। তোমার কি মনে হয় আমার কাছ থেকে কি এক্সপেক্ট করা উচিত দর্শকের? তোমার কাছ থেকে এক্সপেক্ট, দেখো প্রথমত আমার এখন অব্দি যেটা মনে হয় যে দর্শকের এটা দেখার আগে একদমই কোনো সাসপেন্স রিভিল করা উচিতই না। আচ্ছা বেশ। তবে তোমার কাছ থেকে যেটা এক্সপেক্ট করতে পারে, আমি নিজে অন্তত যেটা এক্সপেক্ট করি, আমি তোমাকে আগে যখন পরিচালক হিসেবে দেখেছি বা তোমার পডকাস্টের অনুষ্ঠান যখন শুনেছি, আমি তোমাকে অভিনেতা হিসেবে দেখিনি। বেশ, তাহলে আমাকে অভিনেতা হিসেবে একটা অন্য কিছু দেখতে পাবে। সেইটা এবং সেই ক্যারেক্টারটা যে ব্যক্তি তোমার থেকে পুরো অন্য রকম, সেই ব্যাপারটা তোমাকে বোঝা যাবে তো বটেই। বেশ, তো সুতরাং আলটিমেটলি একটা জিনিস দাঁড়ালো, সেটা হলো যে একটা অত্যন্ত মন দিয়ে একটা স্ক্রিপ্ট লিখেছে আকাশ। যে স্ক্রিপ্টটা লেখার জন্য বা যে স্ক্রিপ্টের মধ্যে যে মননের পরিচয় পাওয়া যায় সেটা খুবই ডিটেইলে লেখা, খুবই ছোট ছোট নুয়ান্সেস ধরে ধরে আকাশ লিখেছে পুরোটা। এবং ডায়ালগসেও খুব সুন্দর করে কোথায় কতটুকু মজা অ্যাড করতে হবে, কোথায় কতটুকু ইমোশন অ্যাড করতে হবে, তাতে আমাদের কাজ বেড়েছে। হ্যাঁ, অভিনেতাদের কাজ কিন্তু বেড়েছে। আমি আজকে রিহার্সাল দেখলাম, সেটা বেশ জমছেও। হ্যাঁ, রিহার্সাল আমি জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম, ও আজকে রিহার্সালটা ফার্স্ট হাফ দেখেছে এবং দেখার পর আমি ওকে জিজ্ঞেস করলাম কিরকম লাগলো। ও বলেছে না ঠিক আছে। এবং ও যেটা করেছে সেটা হলো ওই উপর নিচ গুলো, ওই গ্রাফ গুলো খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে, যাতে আমাদের কষ্ট হয়েছে কিন্তু যখন ওটা ফাইনালি অ্যাচিভ করতে কাছাকাছি যাচ্ছি তখন আমাদেরও মনে হচ্ছে বাহ, এই ক্যারেক্টারের মধ্যে একটা লাইফ আমরা ফিল করছি। তো হোপফুলি আপনাদের সঙ্গে দেখা হবে কবে? হোপফুলি না, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সেটা হলো 22 এবং 23 মার্চ নজরুল মঞ্চে ঠিক 6টায় শুরু হয়ে যাবে। সুতরাং আগে আসতে হবে। আর টিকিট কোথায় পাওয়া যাবে সেটা তো বলেই দিলাম বারবার, ডেসক্রিপশনে লিংক আছে। নিরঞ্জন রেডি? বলছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণ তো দেখলেন কি চললো, এবং তার একটা শারীরিক পরিশ্রম আছে। সন্ধে হয়ে গেছে অলমোস্ট, একটু পরে রাত হতে চলেছে, আর সেই পরিশ্রমের পর এখন বাড়ি যাচ্ছি। যেটা বলবো শেষে সেটা হলো একটি অন্যরকম কাজ করতে চলেছি, এবং নীলাঞ্জন ইমন দুজনের সঙ্গেই আমি কথা বললাম, আকাশের সঙ্গে কথা বললাম, সমৃদ্ধির সঙ্গে কথা বললাম, বাকিদেরকেও দেখলেন এবং আমার সম্ভবত একটি অন্য রূপ দেখতে পারলেন, যেটা বোধহয় আগে খুব একটা দেখা যায়নি। হোপফুলি সেই রূপটা আপনাদের ভালো লাগবে, বা সেই রূপটা একটুখানি হলেও আপনাদেরকে একটা বদল দেবে আমার প্রতি, বা আমার প্রতি আপনাদের যে পারসেপশনটা আছে। আমি যে পডকাস্টটা করি সেটা আমার একটা অন্য দিক, সেখানে আমি খুবই ডিপ কনভারসেশন করতে পছন্দ করি, এবং আপনারা বলেন যে আমার কনভারসেশন আপনাদের ভালো লাগে, আপনারা সেরকম কমেন্ট করেন, সত্যি তাতে খুবই আনন্দিত হই। কিন্তু তার সঙ্গেও আমার যে একটা আলাদা দিক আছে সেটা বোধহয় একটুখানি দেখলে মজাই লাগবে, কারণ এতক্ষণ যা দেখলেন হোপফুলি মজাই পেয়েছেন। সো সবাইকে অনুরোধ করব, যারা পারবেন বা যাদের ইচ্ছে হবে, 22 এবং 23 মার্চ নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বড়লিন তোমাকে দেখবো বলে। এবং খুব পার্সোনালি রিকোয়েস্ট করছি, এই কাজটা যেটা আমরা সবাই মিলে খুব খেটে করছি, সেই কাজটা দেখতে আসুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আশাহত হবেন না, বরঞ্চ এমন কিছু একটা দেখবেন বা এমন কিছু একটা এক্সপিরিয়েন্স করবেন যেটা কিন্তু দুম করে সচরাচর এই ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। আমাদের রিহার্সালে যারা নতুন এসছেন, আমাদের টিমের লোকজন যারা এসছে, তারাও কিন্তু বলছে যে পডকাস্টের অডিয়েন্স যদি এটা দেখে তারা কিন্তু অদ্ভুতভাবে তোমাকে পাবে, এবং সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সো লিংক
টিকিটের লিঙ্ক অনেকবার বলেছি, আরেকবার বলে দিই, টিকিটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আছে, ক্লিক করুন, টিকিট বুক করুন, কারণ টিকিট খুব ফাস্ট ফিল হচ্ছে। ডেটটা মাথায় রাখলেন 22 এবং 23 মার্চ, কনভিনিয়েন্স অনুযায়ী আসুন। 22 তারিখ শনিবার, 23 তারিখ রবিবার। তো দেখা হচ্ছে 22 আর 23 মার্চ নজরুল মঞ্চে, ঠিক আছে? টাটা। এবং শেষে যে কথাটা বলি আমি, সেটা এখানেও বলবো, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? এই ঘটি গরম, তোমার ঘটি গরম, ও দাদা ঘটি গরম, হ্যাঁ দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, বলছি ঘটি গরম দেখে আমার লোভ লেগে গেল, কিন্তু তাই বলে এই কথাটা ভুলে যাবেন না, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।